আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে লাইভে এসেছি সেটা হলো, তোমরা জানো যে আজকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এই খ ইউনিটের পরীক্ষার যে সাধারণ জ্ঞান অংশটা সেটা আমরা এখন একটু সলভ করব। তোমরা বাসায় মিলিয়ে নিতে পারো। তো মিলিয়ে নিয়ে দেখবে যে তোমাদের কত আসে। আনসার শিট কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, সাম্প্রতিক, পার্মানেন্ট, মৌলিক বিষয় সবগুলো সমন্বয়ে প্রশ্নটা করা হয়েছে। তো প্রথমেই যেহেতু আমার এখানে সাদা বোর্ড, সো আমি মোবাইলে নিয়ে নিছি প্রশ্নটা। এখানে জাস্ট প্রশ্নটা পড়ে আমি একটু আনসারটা লেখার চেষ্টা করবো। হ্যাঁ, প্রথমে যে কোশ্চেনটা আমার এখানে, সেটা হলো বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমার উভয় সীমান্তের সাথে যুক্ত? ভারত ও মিয়ানমার উভয় সীমান্তের সাথে যুক্ত। আমরা জানি বাংলাদেশের যে সীমান্তবর্তী 32টা জেলা আছে, এই 32টা জেলার মধ্যে একটা জেলা আছে যে জেলাটা দুইটা দেশের সাথে সীমান্তবর্তী, সেটার নাম হচ্ছে রাঙ্গামাটি। এই রাঙ্গামাটির সাথে ভারত এবং মিয়ানমার এই দুইটা দেশের সীমান্ত জড়িত। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় কোশ্চেনটা আছে সেটা হলো সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত? তো সুন্দরবনে কিন্তু 60 থেকে 62% মূলত বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। তো এখানে যেহেতু অপশন আছে 34%, 51%, 66% এবং 75%, এই অপশনগুলোর মধ্যে প্রপার আনসার হচ্ছে, পারফেক্ট আনসার হচ্ছে 66%। 66% বাংলাদেশের ভিতরে পড়েছে, আর বাকিটা পড়েছে ভারতে। পড়েছে। তো আমরা জানি যে সুন্দরবন বাংলাদেশের 5টি জেলা অবস্থিত, 5টি জেলায়, আর বাংলাদেশে পড়েছে এইখানকার অপশন অনুযায়ী 66%। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা সেটা হলো আমার এই কোশ্চেনে, আমি জানি না অন্য সেটে কত নম্বরে আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা প্রতিষ্ঠিত হয় 1995 সালের 1 জানুয়ারি। এটা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এটা সদর দপ্তর হলো জেনেভায়। এরপরে যে প্রশ্নটা সেটা হলো ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আমরা জানি যেসব ভাষা শহীদ আছেন তার মধ্যে একজন আছেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, আরো ছিলেন কয়েকজন। তো আবুল বরকত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছিলেন আবুল বরকত। তিনি 1952 সালে ভাষা আন্দোলনের সময় নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে। এরপরে যে প্রশ্নটা আছে 5 নম্বরে, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেটের যে পিচটা আছে এটা দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, খুবই জনপ্রিয় একটা কোশ্চেন। এটা হলো 66 ফুট। 66 ফুট হলো ক্রিকেট পিচের দৈর্ঘ্যটা, 66 ফুট। তো এটা যেহেতু সরাসরি কোশ্চেন, সরাসরি আমরা দেখলাম। এরপরে 6 নম্বরে আছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? বিগত বছরের কোশ্চেন, খুব জনপ্রিয় একটা কোশ্চেন। জাতিসংঘের যে সংস্থাটি শরণার্থীদের নিয়ে কাজ করে সেই সংস্থাটির নাম হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। যেহেতু আর আছে শেষে রিফিউজি, এরা জাতিসংঘের এমন একটি সংস্থা যারা কিনা আপনার শরণার্থীদের নিয়ে কাজ করে, এবং এরা কিন্তু বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আছে কক্সবাজারে সেখানেও কাজ করে, সারা বিশ্বে শরণার্থীদের নিয়ে কাজ করে। আচ্ছা, এরপরে 7 নম্বরে আছে গাজার ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করে? হ্যাঁ, আন্তর্জাতিক আদালতে গত বছর মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এটাও কিন্তু আমাদের লেকচার বুক থেকে আসছে। দক্ষিণ আফ্রিকা গত বছর
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মামলা করে এবং এই মামলা এখনো চলমান। এরপরে 8 নম্বর, ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? ম্যাগনা কার্টা 1215 সালে আপনার ইংল্যান্ডে রাজা জন ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন। ম্যাগনা কার্টা একটা শান্তি চুক্তি। এখানকার প্রশ্ন অনুযায়ী, এখানকার অপশন অনুযায়ী এটি একটি শান্তি চুক্তি। এবং এই চুক্তির মাধ্যমে ইংল্যান্ডে রাজা এবং কৃষকদের মধ্যে তাদের অধিকার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি হয়, যেটা বর্তমানেও এখন রয়েছে ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডের নিজস্ব লিখিত কোনো সংবিধান নাই, ম্যাগনা কার্টাকে ওরা সংবিধানের মতো করে ব্যবহার করে। এরপরে হলো 9 নম্বর, 2025 সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য বিষয়। এই যে কয়েকদিন আগে বিমস্টেক সম্মেলন হলো 25 সালে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় উপদেষ্টা তিনি গিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন। সেই বিমস্টেক সম্মেলনটি আপনার ব্যাংককে হয়েছিল, থাইল্যান্ডে। তো এখানকার যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটি হচ্ছে খ নম্বর আনসার হবে প্রসপারাস, রেজিলেন্স অ্যান্ড ওপেন বিমস্টেক। প্রসপারাস, রেজিলেন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক খ নম্বর আনসার হবে খ। এবং বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কিন্তু বাংলাদেশ, সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের চেয়ারম্যান। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোন পদক পেয়েছে? হ্যাঁ, এখানে 4টা অপশন আছে: স্বাধীনতা, জাতীয় ক্রীড়া, 21শে পদক এবং বেগম রোকেয়া পদক। আমরা জানি যে এই বছর যে ফেব্রুয়ারি মাসে 21শে পদক দেয়া হয়, সেখানে কিন্তু জাতীয় ফুটবল দল, নারী ফুটবল দল, তাদেরকে 21শে পদক দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য। এটা কিন্তু স্বাধীনতা পদক না, এটা 21শে পদক। পরবর্তীতে স্বাধীনতা পদকে আবার আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তো 21শে পদকটা দেওয়া হয়। 21শে পদকের সময়ে নারী ফুটবল দলের যারা সদস্য ছিল তাদেরকে 21শে পদক দেওয়া হয়। নারী ফুটবল দল 21শে পদক। আচ্ছা, এরপরে আসেন 11 নম্বর, উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী? চীনের। এটা চীনের জিনজিয়াং প্রদেশের, এটা সবাই আমরা জানি, মুসলিম সম্প্রদায়, তো এটা না লিখি। এরপরে চলে 12 নম্বর, G7 কোন ধরনের সংগঠন? এখানে আছে আঞ্চলিক, অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক। G7 গ্রুপ অফ 7, এটা পৃথিবীর উন্নত দেশগুলোর সংগঠন। যেহেতু উন্নত কথাটা আছে, এই জন্য G7 হবে অর্থনৈতিক সংগঠন। তোমরা যারা লাইভটা দেখতেছো তারা সবাই লাইভটা শেয়ার করে দাও। এরপরে হলো 13 নম্বর, বিডিআর হত্যাকাণ্ড কখন সংগঠিত হয়? বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছিল, খুব নির্মম একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় 2009 সালে। 2009 সালে হয় 25শে ফেব্রুয়ারি। 25 ফেব্রুয়ারি 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড হয় ঢাকার পিলখানায়, এবং প্রায় 57 জন বিডিআর জওয়ানকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই যে একটা G7 আমরা দেখলাম, এই G7 একটা অর্থনৈতিক সংগঠন যেটার কোনো সদর দপ্তর নাই। আচ্ছা, এরপরে আসেন 14 নম্বর আনসার, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি লিখেছিলেন অ্যালেন্স গিন্সবার্গ। মার্কিন কবি অ্যালেন্স গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেন, এবং এটা মুক্তিযুদ্ধের উপর রচনা করেছিলেন 1971 সালে। এরপরে 15 নম্বর, আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? সোনালী কাবিন একটা বড় কাব্যগ্রন্থ, এটা একটা কবিতা। হ্যাঁ, এটা একটা কবিতা, উপন্যাস না, কবিতা, আল মাহমুদ। এরপরে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রাশিয়ার তত্ত্বাবধানে, রাশিয়ার সহযোগিতা নির্মিত হয়েছে, সেটা হলো পাবনার ঈশ্বরদীতে। হ্যাঁ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদীতে। এখানে রূপপুর পাবনা আছে, যেহেতু রূপপুর পাবনা দাগাবেন।
এরপর নিচের কোনটি 3-0 অন্তর্ভুক্ত নয়? 3-0 কিন্তু আসবেই, নিয়ে আসে। 3-0 অন্তর্ভুক্ত তিনটা জিনিস, একটা হলো জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন এমিশন। তাহলে এই তিনটা হলো 3-0 অন্তর্ভুক্ত, আর ওইখানে 3-0 অন্তর্ভুক্ত নয় হলো জিরো হাঙ্গার। আচ্ছা, এরপরে আসেন 18 নাম্বার, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে বি নাম্বার আনসারটা হবে এঁটেল মাটি। হ্যাঁ, যদি এটা আমাদের ভূগোল এবং কৃষি শিক্ষামূলক ব্যাপারগুলো, কৃষি শিক্ষামূলক বা কৃষির যে অধ্যায় আছে সেখান থেকে দিছে এঁটেল মাটি। এঁটেল মাটি হলো পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। নিচের কোনটি ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? দেখেন এখানে টুইটার ইলন মাস্কের, স্পেসএক্স ইলন মাস্কের, টেসলা ইলন মাস্কের, কিন্তু হোয়াটসঅ্যাপ ইলন মাস্কের নয়। সো এখানে আনসার হবে হোয়াটসঅ্যাপ। ইলন মাস্ক জানেন বর্তমানে একজন সেন্সেশন। তিনি স্টারলিংক যে স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট ব্যবস্থা সেটা প্রবর্তন করেন। বাংলাদেশে এটা পরীক্ষামূলক চালু হয়েছে। টেসলা গাড়ি কোম্পানির মালিক তিনি। তারপরে হচ্ছে টুইটারও কিনে নিয়েছিলেন। হ্যাঁ, তারপর আরেকটা আছে তার, সেটা হলো যে স্পেস এক্স, যেটার মাধ্যমে তিনি মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে 20 নাম্বার, এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি কার লেখা? এটি হলো এইচ মর্গানের লেখা। মর্গান সোসাইটির কাঠামো নিয়ে এটা তিনি লিখেন, প্রাচীনকালে কেমন ছিল, বর্তমানে কেমন থাকবে। মর্গানের লেখা, এটা ডি নাম্বার আনসার। এরপরে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু, এই কথাটি বলেছেন যুক্তিবিদ্যার একজন বিখ্যাত দার্শনিক বার্টন রাসেল। বার্টন রাসেল বলেছেন যে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তুটা যুক্তিবিদ্যা পাওয়া যায়, বার্টন রাসেল। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা কে দিয়েছিলেন? খুবই কমন একটা কোশ্চেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা দিয়েছিলেন জন ম্যাকার্থি। এটা আমাদের আইসিটি বই থেকে দেওয়া হয়েছে। এরপরে আসেন আইএসবিএন, এটা বইয়ের সাথে জড়িত, বই প্রকাশনার ক্ষেত্রে আইএসবিএন নাম্বার দেওয়া হয়। এরপর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্মের বা শিল্পকর্মের নাম হচ্ছে উন্নতম মসজিদ। গত বছর 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, তাকে পুলিশ নির্মমভাবে হত্যা করে। তো পরবর্তীতে তাকে নিয়ে যে শিল্পকর্ম তৈরি হয় তার নাম হচ্ছে উন্নতম মসজিদ। আচ্ছা, এরপরে 25 নম্বর, কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? কোন নিয়মে? এই নিয়মটা আমরা যদি ভূগোল বই দেখি সেখানে লেখা আছে মাধ্যাকর্ষণ একটা নিয়ম আছে। এই নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়। অর্থাৎ এই যে সূর্য এবং চাঁদের আকর্ষণে যখন বেশি আকর্ষণ করে তখন পানিটা ফুলে ওঠে, এটাকে বলে জোয়ার। আর যখন পানিটা নেমে যায় এটাকে বলে ভাটা। দিনে 2 বার জোয়ার 2 বার ভাটা হয় 6 ঘন্টা পর পর। এই জিনিসটা যে নিয়মে হয় সেটা হলো মাধ্যাকর্ষণ নিয়ম। ভূগোলের সরাসরি একটা কোশ্চেন। আচ্ছা, 26 নম্বর, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কোন কাজটি করে? দেখেন 4টা অপশনের মধ্যে এই জাতিসংঘের ত্রাণ বিতরণ করে, এই 4টা অপশনের মধ্যে ডি নাম্বারে আছে
জাতিসংঘের ত্রাণ বিতরণ করা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কিন্তু ওই দেশকে সহযোগিতা করে না, মানুষ মেরে ফেলে না, যুদ্ধ করে না, তারা মানুষের নিরাপত্তার জন্য কাজ করে, মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য কাজ করে, ত্রাণ বিতরণ করে তারা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন শুরু হয় 1948 সালে, আর বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে 1988 সালে। 88 সালে বাংলাদেশ অংশগ্রহণ করে। হ্যাঁ, আচ্ছা, আরো অনেক বিস্তারিত আছে। এরপরে আসি 27 নাম্বার, প্রেসার কুকারে তাড়াতাড়ি কেন রান্না হয়? প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়, এটা বিজ্ঞানের প্রশ্ন, কারণ সেখানে উচ্চ তাপ থাকে ভিতরে, স্ফুটনাঙ্ক বেশি থাকে, এই জন্য প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়। এরপরে ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কত? এখানে একটা মানসিক দক্ষতার কোশ্চেন দেওয়া হয়েছে। তাহলে ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি দেওয়া আছে 2, তারপরে 6, তারপরে 12, এরপর 20, এরপর হলো 30। আচ্ছা, এখানে আমরা যদি দেখি এই সিকোয়েন্সটা কিভাবে গেছে, 2 এর পরে 6 4 পার্থক্য, 6 এর পরে 12 6 পার্থক্য, 12 এর পরে 20 8 পার্থক্য, 20 এর পরে 30 10 পার্থক্য। তাহলে পার্থক্যগুলো কত কত যাচ্ছে দেখেন, 4 6 8 10, তারপরে 2 2 করে বাড়তেছে, তার মানে 4 6 8 10, এরপরে সংখ্যাটা হবে 12। এটা যদি 12 হয় তাহলে 30 এর সাথে যদি আমরা যোগ 12 দিই তাহলে আনসার হবে কত? 42। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে আপনাদের 42। সিকোয়েন্স খুব সহজ একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে আসি 29 নাম্বার, কোন দুইজন বিজ্ঞানী 2024 সালে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটা কিন্তু আমরা আমাদের লেকচার বুকেও ছিল, আমরা পড়িয়েছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এরা এবার নোবেল পুরস্কার পেয়েছে, এটা আসবে এবং সেটা কিন্তু এসেছে। তাহলে দুইজন পেয়েছেন, একজন হচ্ছেন হপফিল্ড এবং আরেকজন হচ্ছেন হিন্টন। এইটা হবে আনসার, এবং এই নাম্বারে আছে হপফিল্ড এবং হিন্টন, এরা দুইজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এবার নোবেল পুরস্কার পেয়েছে। এরপর 30 নাম্বার, আমার এখানে 30 নাম্বার আছে SARS-CoV-2 এর পূর্ণরূপ কি? এটা করোনার সময় খুব বেশি আলোচিত ছিল। করোনা ভাইরাসের যে মূল ভ্যারিয়েন্টটা সেটা ছিল SARS-CoV-2, এর পূর্ণরূপটা হচ্ছে এ নাম্বার, SARS-CoV-2। আনসার হবে এ নাম্বার, এটা পূর্ণরূপ হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা কবটা হচ্ছে করোনা ভাইরাস 2, এটা অনেক আগে কোশ্চেন, SARS-CoV-2, এটা এই নাম্বারটা আনসার হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের 30টা প্রশ্ন, এবং 30টা প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, এবং যারা সাম্প্রতিক পড়েছে পাশাপাশি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করেছে, মোটামুটি মৌলিক বিষয়গুলো পড়া ছিল, তারা ইনশাল্লাহ এখানে আজকের কোশ্চেনে দেখা যাচ্ছে 20+ সবাই পাবে। 30টার মধ্যে 20+ পাওয়া উচিত। হ্যাঁ, 20+ পেলে খুব ভালো একটা নাম্বার আজকের প্রশ্নে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটা করার জন্য, এবং তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।